হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিবডি। তো আমরা আজকে আলোচনা করব ইভিএসের কিছু এমসিকিউ প্রশ্ন। তো আমাদের এই সিরিজটা চলতে থাকবে। আমাদের এখানে মিনিমাম আমরা 700 থেকে 800 কোশ্চেন আলোচনা করব ইভিএসের ওপর। তো চলো শুরু করি। দেখো বলছে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, যে এখানে অপশান এ হবে এখানে সঠিক আনসার, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। বাকি অপশানগুলো একটু আমরা রিভাইজ করে নিই। জগদীশচন্দ্র বসু, যার জন্মদিন উপলক্ষে আমরা ন্যাশনাল সায়েন্স ডে পালন করি 28শে ফেব্রুয়ারি। বাবা আমতে, তিনি ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতা। মেধা পাটকের, তিনিও একজন নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেতা ছিলেন। তাহলে এখানে 4টে অপশন সম্পর্কে আমরা একটা ইনফরমেশন জেনে নিলাম। নেক্সট কোশ্চেন, যেটা আমাদের প্রয়োজন নেই, এক্সামের পারপাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট নয়। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত কোনটি গ্রিন হাউস গ্যাস? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো নাইট্রোজেন, অক্সিজেন, মিথেন আর হিলিয়াম। তো এখানে আমাদের সঠিক আনসার পেয়ে যাব। কি হবে এটার, যে গ্রিন হাউস গ্যাস কোনটা? মিথেন, যার সংকেত CH4। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি মার্কস গ্যাসও বলা হয়। আর এই গ্যাসটা কোথায় পাওয়া যায়? এই গ্যাসটা জমির নিচু জলাভূমিতে পাওয়া যায় বা ধানের ক্ষেতে পাওয়া যায়। এছাড়া মনে রাখতে হবে, যে সমস্ত গবাদি পশু রয়েছে সেই সমস্ত গবাদি পশু যখন জাওয়ার কাটে, অর্থাৎ খাবার খাওয়ার পরে যখন সেটা আবার পুনরায় সেটা চিবায়, তখন কিন্তু তাদের মুখ থেকে একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা মিথেন গ্যাসের গন্ধ। তাহলে এটাও কিন্তু হয়। আর একটা আমরা দেখব নাইট্রোজেন। তো নাইট্রোজেনকে আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে ট্রিট করে থাকি। নাইট্রোজেন গ্যাসকেও কিন্তু আমরা নিষ্ক্রিয় গ্যাস হিসাবে বলতে পারি। তো আরেকটা জিনিস এখানে ইনফরমেশন আমরা মনে রাখবো, যে বাল্ব, অর্থাৎ আমাদের বাড়িতে যে সমস্ত বাল্বগুলো জ্বলে সেখানে কোন ধরনের গ্যাস ব্যবহার করা হয়? সেখানে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। আর বায়ুমণ্ডলে সবথেকে বেশি পরিমাণ কোন গ্যাস রয়েছে? নাইট্রোজেন গ্যাস রয়েছে, যার পার্সেন্টেজ 78.08। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপরে অক্সিজেন, যেটা আমাদের শ্বাসকার্যের জন্য ব্যবহার হয়, যেটার পার্সেন্টেজ মনে রাখতে হবে 20.06। ওকে, আর হিলিয়াম, তো আমরা দেখব হিলিয়াম গ্যাস। তো এখানে একটা কনফিউশন থাকে অনেকের মধ্যে, যে বায়ুমণ্ডলের সবথেকে হালকা গ্যাসের নাম কি? কেউ কেউ হিলিয়াম, কেউ কেউ হাইড্রোজেন। তো মনে রাখবে বন্ধুরা, হাইড্রোজেন হচ্ছে সবথেকে হালকা গ্যাস, তারপরে হিলিয়াম। ওকে, নেক্সট কোশ্চেন, ফ্লাই অ্যাশের উৎস কি? তো ফ্লাই অ্যাশের উৎস অবশ্যই তোমরা প্রত্যেকেই জানো, যে ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। যদি পরীক্ষায় প্রশ্নে অপশানে তাপবিদ্যুৎ কেন্দ্র না থাকে, তাহলে আনসার করব আমরা কি? ইটভাটা। ইটভাটা থেকেও কিন্তু ফ্লাই অ্যাশ তৈরি হয়। কারণটা কি? তাপবিদ্যুৎ কেন্দ্রে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কি? কয়লা। ইটভাটাতে কি ব্যবহার করা হয়? কয়লা। তো কয়লা থেকে তৈরি হয় কি? এই ফ্লাই অ্যাশ। তাই এখানে সঠিক আনসার অপশন এ। ইটভাটা নয় কেন? কেন তাপবিদ্যুৎ কেন্দ্র হবে? কারণ হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লার পরিমাণটা বেশি থাকে, সেহেতু এখানে আমরা মূল যে উৎস সেটা নিচ্ছি তাপবিদ্যুৎ কেন্দ্র। যদি অপশানে না থাকে তাহলে আমরা ইটভাটার দিকে চলে যাব। নেক্সট কোশ্চেন চলো, বায়ুমণ্ডলে মোট ওজনের শতকরা 80% রয়েছে কোথায়? দেখো আমরা জানি বায়ুমণ্ডলকে আমরা 6টি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ 6টি স্তরে: ট্রোপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ার। তো যেহেতু এখানে বায়ুমণ্ডলে মোট ওজন, তাহলে কি বলছে দেখো, বায়ুমণ্ডলে মোট ওজনের শতকরা 80%। তো ওজন মানে এখানে ওয়েট না, এই যে ওজনের কথা বলা যায় এটা কিন্তু ওয়েট না, এটা কি ওজন গ্যাস O3 কথা বলা হয়েছে। এখানে একটা প্রশ্ন তোমরা মনে রাখবে, যে ওজন গ্যাস কি গ্রিন হাউস গ্যাস? তোমরা কি করবে? অবশ্যই ওজন গ্যাস দুই রকম। এক নম্বর হচ্ছে, এক ধরনের ওজন গ্যাস রয়েছে যেটা আমরা দেখতে পাই কোথায়? ট্রোপোস্ফিয়ার, এইখানে দেখতে পাই। এক ধরনের ওজন গ্যাস রয়েছে যেটা আমরা দেখতে পাই ট্রোপোস্ফিয়ারে, যেটা কিনা গ্রিন হাউস গ্যাস, সেটা কিন্তু জীবকুলের ক্ষতি করে। আর যে ওজন গ্যাসটা এই স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে, সেটা কি করেছে? পৃথিবীকে চাদরের মতন ঢেকে রেখেছে। এটা কিন্তু মানুষের বা জীবকুলের জন্য
উপকারী গ্যাস। তাহলে বোঝা গেল যে গ্যাসটা ট্রোপোস্ফিয়ারে দেখা যায় সেটা কিন্তু গ্রিন হাউস গ্যাস। এবার দেখো আমরা কি বলছি, তাহলে প্রশ্নের দিকে আমরা চলে যাই। এখানে প্রশ্ন বলছে বায়ুমণ্ডলে ওজোন গ্যাস কোথায় দেখা যাবে? অবশ্যই মনে রাখবে কি স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, নেক্সট কোশ্চেন। এখানে আর দুটো কোশ্চেন আছে, এখানে তোমাদের একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে বলা হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এখানে আমরা দেখো, এখানে আমরা জিনিসটা দেখব মেসোস্ফিয়ারে কি হয় বলো তো। মেসোস্ফিয়ারে যে আমাদের যে মহাশূন্যে যে উল্কাপিণ্ডগুলো রয়েছে, সেই পিণ্ডগুলো এই মেসোস্ফিয়ারে আসলেই পুড়ে ছাই হয়ে যায়, এটা মনে রাখতে হবে। আর থার্মোস্ফিয়ার হচ্ছে এমন একটা স্তর যেখানে বায়ুর তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা অনেক বেশি, সেই জন্য একে বলা হয় থার্মোস্ফিয়ার বলা হয়, যার আরেকটা নাম আছে কি আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, এখানে মেরু জ্যোতি দেখা যায়, এখানে কি দেখা যায়? মেরু জ্যোতি দেখা যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে যে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো, যে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে রেডিও অর্থাৎ কি বেতার তরঙ্গ কোন স্তরে রিফ্লেক্টেড হয়, অর্থাৎ বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তরে রিফ্লেক্টেড হয়। তোমরা এই আনসারটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট কোশ্চেন, ইটাই ইটাই বা আউচ আউচ রোগ কি জন্য হয়? তো ইটাই ইটাই রোগটা হয় কিসের জন্য? তোমরা প্রত্যেকেই জানো যে ক্যাডমিয়ামের জন্য। তাহলে ক্যাডমিয়ামের জন্য কি হয়? ইটাই ইটাই রোগটা হয়ে থাকে। আর পারদের জন্য কি হয়? মিনামাটা রোগ, প্রত্যেকেই জানো। আর সিসার জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। সিসার জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া। আর একটা কোশ্চেন মনে রাখবে যে সিসার মূল উৎস কি? যে সিসার মূল উৎস হচ্ছে যে আমরা দেখব যে যানবাহনের ধোঁয়াতে প্রচুর পরিমাণে সীসা উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, মিনামেটা রোগ কি কারণে হয়? কিছুক্ষণ আগেই আনসারটা বললাম যে মিনামেটা রোগটা হয় পারদ সংক্রমণের জন্য। তাহলে প্রথম মিনামেটা রোগ দেখা দিয়েছিল কোথায়? 1952 সালে। কোথায়? এগুলো সালটা অতটা ফ্যাক্টর নয়, কারণ 51-52 অপশান থাকে অনেক বইয়ে। তো 1952 অ্যাপ্রক্সিমেটলি ভাবে তোমরা মনে রাখো যে এটা জাপানে দেখা দিয়েছিল। ঠিক আছে, মিনামেটা রোগের জন্য দায়ী হচ্ছে পারদ। তো আর্সেনিক দূষণ এটা আমরা জানি প্রত্যেকেই। এর জন্য যদি দীর্ঘদিন ধরে আমরা যদি আর্সেনিক দূষিত জল পান করি, তাহলে কিন্তু আমাদের যে রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে আর্সেনিকোসিস। কি বলা হয়? আর্সেনিকোসিস হতে পারে, বা হতে পারে কি ব্ল্যাক ফুট ডিজিজ হতে পারে, বা হতে পারে কি যে মেলানিস বলে এক ধরনের রোগ হয়, সে মেলানিস রোগটাও হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, মশা তাড়িত কুণ্ডলিতে কি থাকে? ডিডিটি, অ্যারেথ্রিন জাত রাসায়নিক পদার্থ, বেনজিন হেক্সোক্লোরাইড। বেনজিন হেক্সোক্লোরাইড মানে কি? বেনজিন হেক্সোক্লোরাইড কথার অর্থ হচ্ছে গ্যামাসিন, যেটা আমরা পিঁপড়ে মারার জন্য ব্যবহার করি বাড়িতে। তাহলে এখানে আনসার হবে কি মশা তাড়িত কুণ্ডলিতে থাকে কি অ্যালেথ্রিন জাত রাসায়নিক পদার্থ, অপশন বি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, পরিবেশকে আমরা কয় ভাগে ভাগ করি? নট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না। ঠিক আছে, কারণ এই ধরনের প্রশ্নের কোনো ঠিক নেই, কারণ 2 প্রকার, কোনো জায়গায় 3 প্রকার, কোনো জায়গায় 4 প্রকার, কোনো জায়গায় 5 প্রকার আছে, সেই জন্য এই ধরনের প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কয়টি অংশ নিয়ে গঠিত রয়েছে? দেখো পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত? 3টি অংশ, 4টি অংশ, আর বাকি অপশানগুলো দেখি 2টি অংশ আর কোনোটা নয়। দেখো আমরা কিন্তু পৃথিবী কয়টি অংশ নিয়ে গঠিত এটা আমরা অনেকভাবে বলতে পারি। তো সেই জন্য এই ধরনের প্রশ্নগুলো তোমরা অ্যাভয়েড করবে, কারণ এগুলো পরীক্ষায় আসে না। যেমন আমরা বলতে পারি যে পৃথিবী তৈরি হচ্ছে স্থূলভাগ ও জলভাগ নিয়ে। ওকে, তো আমরা এটাও বলতে পারি যে পৃথিবী না 4টি ভাগে তৈরি হয়েছে, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, শিলামণ্ডল। ঠিক আছে, এইভাবে আমরা ভাগ করতে পারি। তো এই ধরনের প্রশ্নগুলো ঠিক থাকে না যে পৃথিবী কয়টি নিয়ে তৈরি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে 90 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলকে কি বলা হয়? দেখো ভূপৃষ্ঠ থেকে আমরা 90 কিলোমিটার, অর্থাৎ কি বায়ুমণ্ডলকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, এক সমমণ্ডল আর এক হচ্ছে বিষমমণ্ডল।
তো সমমণ্ডলটা কোনটা, যে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই যে তিনটে ভাগ আমরা পেলাম, এই তিনটে ভাগকে কি বলা হয়, সমমণ্ডল। ঠিক আছে, আর বাকিগুলোকে আমরা বিষমমণ্ডল বলবো। তাহলে এটার আনসার হবে কি, সমমণ্ডল, অপশন বি। বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় কোন তারিখে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। ভারতে পরিবেশ রক্ষা আইনটি জারি হয় কত সালে? দেখো, ভারতে পরিবেশ রক্ষা আইন জারি হয়েছিল 1986 সালে। মনে রাখবে, পরিবেশ আইনটি জারি হয়েছিল কবে? 1986 সালে। তো এখানে আরও দুটো আমি আইনের কথা তোমাদের বলি। ভারতে প্রথম বন আইন তৈরি হয়েছিল কবে? ভারতে প্রথম বন আইন তৈরি হয়েছিল 1927 সালে। কবে? 1927 সালে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সাল। আর পরিবেশ সংরক্ষণ আইন 1986। এই তিনটে সাল খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। তারপরে কোশ্চেন, প্রতি বছর পৃথিবীর ভূমিক্ষয় কবলিত জমির পরিমাণ কত? এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এটাই যে এই ধরনের প্রশ্নগুলো মানে ফ্ল্যাকচুয়েট, অর্থাৎ বারবার চেঞ্জ হয়। অর্থাৎ এই বছর 30% ক্ষয় হচ্ছে, সে সামনে বছর যে 30% ক্ষয় হবে সেটা না। সেজন্য এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না, পরীক্ষা সাধারণত আসে না। নেক্সট কোশ্চেন, কৃষিক্ষেত্রে কীটনাশক প্রয়োগের সমস্যা কি? অর্থাৎ যদি আমরা কৃষিক্ষেত্রে যদি কীটনাশক সার প্রয়োগ করি তাহলে কি ঘটবে? কীটনাশকের প্রয়োগে ক্ষতিকারক কীটপতঙ্গের সঙ্গে বেশ কিছু উপকারী প্রাণীর মৃত্যু ঘটবে। অবশ্যই ঠিকই। বেশিরভাগ কীটপতঙ্গ মারা যায় এবং জৈব বিবর্তন প্রক্রিয়ায় বিভিন্ন প্রাণীর দেহ থেকে বিষক্রিয়া ঘটে। অবশ্যই এটাও ঠিক। তাই এটার সঠিক আনসার অপশন সি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীর হাড় ও দাঁত বৃদ্ধির জন্য প্রয়োজন? অর্থাৎ কি, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীর হাড় ও দাঁত বৃদ্ধির জন্য প্রয়োজন? দেখো, মানুষের দাঁত ও হাড় তৈরি হয় কী দিয়ে? সাধারণত আমরা জানি কী দিয়ে? ক্যালসিয়াম। কারণ হাড়ের মধ্যে প্রচুর পরিমাণে থাকে কি? ক্যালসিয়াম। অপশন ডি। তারপরে কোশ্চেনটা নট ইম্পর্টেন্ট, প্রয়োজন নেই। তারপর নেক্সট কোশ্চেন, ঐকস নামক গ্রিক শব্দটির অর্থ কী? ঐকস নামক গ্রিক শব্দটির অর্থ হচ্ছে বাড়ি। কী হলাম? বাড়ি। ঐকস নামক গ্রিক শব্দটির অর্থ হচ্ছে বাড়ি। সামাজিক পরিবেশের মূল উপাদান কোনটি? অর্থাৎ সামাজিক পরিবেশ, পরিবার ও সমাজ, পরিবার ও ব্যক্তি, ব্যক্তি ও অর্থ, কোনোটা নয়। তাহলে সামাজিক পরিবেশ, তাহলে অবশ্যই সামাজিক মানে কি? পরিবার ও সমাজ। সমাজ নেই, পরিবার হচ্ছে, অর্থাৎ অপশন এ। নেক্সট কোশ্চেন, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে কোন গ্যাসটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লোরোফ্লুরোকার্বন, যেটা তৈরি হয় সাধারণত রেফ্রিজারেটর, ফ্রিজ, এসি থেকে তৈরি হয়। কার্বন মনোক্সাইড, যেটা সব থেকে বেশি পাওয়া যায় গাড়ির ধোঁয়া থেকে পাওয়া যায়। আর একটা জিনিস মনে রাখতে হবে, কার্বনের যে দহন, অসম্পূর্ণ দহন, সেখান থেকে কিন্তু কার্বন মনোক্সাইড গ্যাসটি উৎপন্ন হয়। এটা অতি ভয়ঙ্কর এবং মারাত্মক গ্যাস। কার্বন ডাইঅক্সাইড প্রত্যেকে জানো অক্সিজেন। তাহলে এটা সঠিক আনসার অপশন এ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপাদক? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সোজা, সহজ, কিন্তু পরীক্ষায় সব প্রশ্ন তো কঠিন হয় না, সহজ আছে। তো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উৎপাদক? অবশ্যই তোমরা প্রত্যেকে জানো, কি হবে? ঘাস। এখানে দেখো স্বর্ণলতা, স্বর্ণলতা কিন্তু উৎপাদক নয়, কারণ স্বর্ণলতা হচ্ছে কি? পরজীবী, অর্থাৎ অন্যের ওপর নির্ভর করে জীবন ধারণ করে। জলাভূমিতে জৈব পচনে কোন গ্যাস উৎপন্ন হয়? যেটা আমি প্রথমেই তোমাদের বলেছিলাম, সেটা কি হয়? মিথেন। মিথেন তৈরি হয়। ঠিক আছে। আরেকটা তাহলে এখানে মনে রাখো, সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2। SO2 গ্যাসের যদি প্রশ্ন আসে, SO2 গ্যাসের প্রাকৃতিক উৎস কোনটি? তাহলে আনসার হবে কি? আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি থেকে কি হয়? সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যেটা কিনা আমাদের
অ্যাসিড রেনের জন্য প্রধান দায়ী। আরেকটা এখানে দেখো অ্যামোনিয়াম গ্যাস সম্পর্কে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই। দেখবে যেখানে মানুষ বা গরু বা ছাগল অর্থাৎ কি প্রাণী যেখানে মূত্র ত্যাগ করে, অর্থাৎ কি যেটা ইউরিনাল বাথরুম, সেখানে দেখবে এক ধরনের ঝাঁঝালো গ্যাস আসে। সেই গ্যাসটা কিসের জন্য হয়? এই অ্যামোনিয়া গ্যাস, এই অ্যামোনিয়ার জন্য হয়। তাহলে যে আমরা বাথরুমে যে একটা দুর্গন্ধ বের হয়, সেটা এই অ্যামোনিয়া গ্যাসের জন্য। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। নেক্সট কোশ্চেন, কৃষিতে সুস্থায়িত্বের ভাবনা আসার আগে কোন চিন্তাধারার প্রতিফলন ঘটে? জলাশয়ে, মাছ চাষের ক্ষেত্রে? এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এগুলো ছেড়ে দাও। নেক্সট কোশ্চেন, জমিতে অম্লতা বৃদ্ধি পায় কী কারণে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। জমিতে অম্লতা বৃদ্ধি পায় অত্যাধিক জলসেচের জন্য, অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগে, অত্যাধিক কৃষিকাজের জন্য, অত্যাধিক জৈব সারের জন্য। দেখো, আমরা যদি বেশি পরিমাণে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করি, সেই জন্য কি হয়, মাটি কিন্তু অম্লত্ব হয়ে যায়। এছাড়াও জলসেচের জন্যও কিন্তু অম্লত্ব মাটির বৃদ্ধি পায়, ঠিক আছে। মাটির অম্লত্ব বৃদ্ধি পায় কিসের জন্য? জলসেচের কারণে। এছাড়াও রাসায়নিক সার। তাহলে এখানে আমরা আনসারটা করব কিসের জন্য? বেশিরভাগটা রাসায়নিক সারের জন্য হয়। তারপরে আমরা দেখব জলসেচ, অপশন বি। কেন অম্লত্ব হয় তার কারণটা দেখো, রাসায়নিক সারে অনেক অ্যাসিড থাকে। আরেকটা জিনিস মনে রাখবে, যখন মাটি অম্লত্ব হয়ে যায় তখন আমরা কি করি? জমিতে চুন ব্যবহার করি, কারণ চুন হচ্ছে কি ক্ষার। এবার ক্ষারের সঙ্গে যখন অম্ল বিক্রিয়া করে তখন সেটা পশম হয়ে যায়, অর্থাৎ কি পশমিত হয়ে যায়, অর্থাৎ যার পিএইচ হয়ে যায় 7। বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত কৃষি বীজ হলো কোনটি? বর্তমানে সবথেকে বেশি বিকৃত কৃষি হচ্ছে কি? কীটনাশক, আগাছানাশক, ছত্রাকনাশক আর অণুজীবনাশক। এটার আনসার কি হবে? তাহলে এটার আনসার আমরা কি পেলাম? এটার আনসার আমরা পাচ্ছি আগাছানাশক, অপশন বি। তাহলে বর্তমানে সবচেয়ে বেশি বিকৃত কৃষি বীজটি হচ্ছে কি? আগাছানাশক। নেক্সট কোশ্চেন, ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে প্রকাশ করা হয়? মনে রাখতে হবে ডবসন, অপশন সি। 16ই সেপ্টেম্বর এই দিনটাকে বিশ্ব ওজোন দিবস হিসাবে পালন করা হয়। 16ই সেপ্টেম্বর, এটাও মনে রাখবে। WTO এর ফুল ফর্ম কি? WTO ফুল ফর্ম হচ্ছে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে কি WTOর ফুল ফর্ম। নেক্সট কোশ্চেন, পুরনো গাড়ির দূষণ নিয়ন্ত্রণের জন্য যে আইনটি চালু করা হয়েছে সেটির নাম কি? দেখো, এখানে ইউআরও 2000, ইউআরও 2001, এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট না, ছেড়ে দাও। দেখো, এই ধরনের প্রশ্নগুলো আমি এই জন্যই বলছি না, কারণ এগুলো ইম্পর্টেন্ট না, পরীক্ষা সাধারণত এগুলো আসে না, আর বেশি তোমাদেরকে বলতেও আমি চাই না, কারণ বেশি মুখস্থ করেও লাভ নেই। নেক্সট কোশ্চেন, রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বা অণুজীবের জিনে উপস্থিত থাকে কোনটা? দেখো, রাইবোজিয়াম নামক ব্যাকটেরিয়াতে থাকে কি? অবশ্যই তোমরা মনে রাখবে কি, যে নাইট্রোজেন সংযুক্তিকরণের বিশেষ গুণ, অর্থাৎ অপশন সি। কারণ দেখো, মোটর জাতীয় উদ্ভিদ অর্থাৎ ডাল জাতীয় উদ্ভিদ, সেই সমস্ত উদ্ভিদে কি থাকে? রাইজোবিয়াম থাকে, অর্থাৎ বুদবুদ। রাইবোজিয়ামে এক ধরনের কি থাকে? ব্যাকটেরিয়া থাকে, যার নাম হচ্ছে কি নাইট্রোফাইন, ঠিক আছে। অর্থাৎ কি বায়ুর যে নাইট্রোজেন সেটাকে ওরা নাইট্রেট যৌগতে পরিণত করে মাটিতে ওরা আবদ্ধ করতে পারে, অর্থাৎ অপশন সি। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা কত? 32, 28, তারপর দেখব 22, 40। এটার সঠিক আনসার আমরা করব 15 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, অনেক জায়গায় 22 ডিগ্রি রয়েছে। তো এটার আনসার আমরা কী করবো? অপশন সি, 22 ডিগ্রি। তো ওকে, এই পর্যন্ত আজকের ফার্স্ট ভিডিও। আমাদের 1 থেকে 30 পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আসবো আমরা 31 থেকে 60 পর্যন্ত কোশ্চিন। এইভাবেই চলতে থাকবে আমাদের সিরিজটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।